স্প্যানিশ লা লিগায় রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা নাকি অ্যাটলেটিকো মাদ্রিদ, তাদের লড়াইটা আসলে শুরু হয়ে যাচ্ছে এই আসছে 2 দিনের মধ্যেই। এবং সেখানে আপনি যদি খেয়াল করেন, আপনি মায়োর্কা বার্সেলোনার ম্যাচটা দেখতে পারবেন 16ই অগস্ট রাত 11:30টায়, অর্থাৎ শনিবার রাত 11:30টায়। এর আগের দিন অর্থাৎ শুক্রবার দিন রাতে জিরোনা এবং রায়ো ভায়াকনের ম্যাচ দিয়ে এবারে লিগটা শুরু হচ্ছে। ভিয়ারিয়াল ওভিয়েদো, যারা হচ্ছে এইবার প্রথমবারের মতো প্রমোটেড হয়েছে, তাদের ম্যাচ রয়েছে রাত 1:30টায়। এবং পরের দিন আলাভেস লেভান্তে, মানে রিয়াল মাদ্রিদের ম্যাচ আপনি শুক্র এবং শনিবার দেখতে পাচ্ছেন না, রোববারেও দেখতে পাবেন না। রিয়াল মাদ্রিদ চেয়েছিল এই প্রথম ম্যাচটা যদি একটু পোস্টপোন করা যায়, কিছুদিন পরে খেলা যায়, সেটা শেষ পর্যন্ত লা লিগা গ্র্যান্ট করেনি। তাদের ম্যাচটা নিয়ে তারা একটু পরে গিয়ে 19 তারিখে দিকে ফেলেছে। যেহেতু তারা ক্লাব ওয়ার্ল্ড কাপে খেলেছিল, সেই কারণে তারা চেয়েছিল যে আমাদের খেলাটা যেন একটু পিছিয়ে দেওয়া হয়। পরে লা লিগা পুরো কথা রাখেনি, অর্ধেকটুকু কথা রেখে তাদের ম্যাচটা একটু পিছিয়ে দিয়েছে। তবে বার্সেলোনার এই সপ্তাহে যে ম্যাচটা রয়েছে শনিবার রাতেই, তো তাই না, সেই ম্যাচটার দিকে বোধহয় অনেকেরই নজর থাকবে। রোববারে আতলেতিকো মাদ্রিদেরও ম্যাচ রয়েছে। সবকিছু মিলিয়ে লা লিগার এইবারের যা অবস্থা, তাতে সাইনিংগুলো বোধহয় 3টা টিমকে একটু আলাদা চোখে আমাদের দেখতে সাহায্য করছে। মানে আমরা 3টা টিমকে তো আলাদা চোখে দেখি, আবার সাইনিংটা প্রথম হয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ এখন পর্যন্ত। সাইনিং এর দিক এই একটা দিকেই ওরা প্রথম হতে পারবে, এছাড়া হতে পারবে না সম্ভবত। মানে গতবারও আসলে এতগুলো সাইন করিয়ে কোনো লাভ আসলে হলো না। আমরা যদি দেখতে থাকি কে কাকে আসলে সাইন করিয়েছে সেই লিস্টে, অ্যাটলেটিকো মাদ্রিদের টপ 3 ট্রান্সফার অ্যালেক্স বায়না, বেশ ভালো একটা ডিল হয়েছে আমার মনে হচ্ছে। থিয়াগো আলমাদা, তাকেও আসলে এই অ্যাটলেটিকো মাদ্রিদে নিয়ে আসা হয়েছে। রড্রিগো ডি পল তো অলরেডি চলে গেছে অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে। একটা নাম দেখে আমি অবাক হয়েছি, দিয়েগো রাস্পাদোরি। মানে এত ফরওয়ার্ড দিয়ে আলটিমেটলি আসলে তারা কি করবে? এই দলটায় কে কে নাই? সরলত আছেন, গ্রিয়েজম্যান আছেন, আলভারেজ আছেন, ওই যে সিমিওনে আছেন। রাসপাদোরিকে একটু সাইড থেকে খেলানোর সুযোগ আছে, তো ওইটা হয়তো ভেবেছেন ডিয়েগো সিমিওনে। আবার ওই দলটায় ধরেন রুগেরিকেও নিয়েছে। আতলেতিকো মাদ্রিদের প্রেডিকশন টেডিকশন নিয়ে আমরা যখন কথা বলবো তখন বোধহয় এটা কাটা ছেড়ে আরো ভালো মতো করতে পারবো। রিয়াল মাদ্রিদের যে সাইনিংগুলো, সেখানে ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড তো আছেনই, মাস্তান তুনোও আছেন, আরও একজন আছেন ডিন হুইসেন। এই দলটার রিয়াল মাদ্রিদের সাইন করিয়েছে 4টা, আরেকটা হচ্ছে কারেরাস। তো এই যে কারেরাসের সাইনিংটাও আমরা এখানে রাখতেই পারতাম, রাখা উচিত ছিল। টপ 3 ক্যাটাগরি যে কিসের ভিত্তিতে ফেললেন তাহলে? মাস্তান তুনোর আগে মাস্তান তুনোকে নিয়ে ভাই যেই হাইপ আছে সেই কারণে আসলে এটা তো বাংলাদেশি হাইপ রাখা হয়েছে। বাংলাদেশ আর আর্জেন্টিনা এই হাইপটা আছে মোস্টলি। মানে কারেরাস মাস্তান তুনোর ইয়া তো মানে আজকেই 14 আগস্ট, আজকে সম্ভবত আনভেইলিং, সম্ভবত আজকে নাকি কালকে করছে রাতে, দেখতে হবে। না আজকে সম্ভবত আজকে সম্ভবত আসলে করেনি। দেখেন রিয়াল মাদ্রিদ এই যে 4টা সাইনিং করালো, এর মধ্যে 3টেই হচ্ছে তাদের ডিফেন্স লাইনে। গতবার তারা যেই পরিমাণ গোল কনসিড করেছে, যেটা হচ্ছে এর আগের সিজনের ডাবল গোল তাদের আসলে কনসিড করতে হয়েছে গতবার। এই জায়গাটার কারণে আসলে জাভি আলোনসো তিনি কি করলেন যে একটা আমার সেন্টার ব্যাক, একটা রাইট ব্যাক, একটা লেফট ব্যাক, এবং ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ডকে তো বলতে গেলে বিনা পয়সা মিন্স ওই ট্রান্সফার ফি এর জন্যই আসলে পেয়েছে। এইটা রিয়াল মাদ্রিদকে একটু হেল্প করেছে। বার্সেলোনার ব্যাপারে আসলে দেখা দরকার, বার্সেলোনার ট্রান্সফার টপ সাইনিং গুলো কি। বার্সেলোনা খুব একটা অ্যাক্টিভ ছিল না, কিন্তু টপ ট্রান্সফার সাইনিং এ যে দুটো নাম রয়েছে, হুয়ান গার্সিয়া, মার্কাস রাশফোর্ড। এখানে 3টা কেন দেয়া হয়নি? এখানে 3 নাম্বারটা আমি বলে দিচ্ছি যে 3 নাম্বার টপ সাইনিং হচ্ছে না 3 নাম্বার টপ সাইনিংটা হচ্ছে লা লিগাকে কনভিন্স করানো যে টার সেকেন্ডে ইনজুরিটা লং টার্ম ইনজুরি, যে কারণে হুয়ান গার্সিয়াকে তারা রেজিস্টার করাতে পারবে। সো রেজিস্ট্রেশন অলরেডি করানো হয়েছে। গতকালকে আমি দেখলাম যে হুয়ান গার্সিয়ার আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়েছে। গার্সিয়ার নামটা 3 নাম্বার দিতে পারে। গার্সিয়ার নাম আমরা দিয়েছি তো, হুয়ান গার্সিয়া রুনি বার্দাকচিকে আপনি বলতে পারেন, কোপেনহেগেন থেকে নিয়ে আসা হয়েছে। ওভাবে আসলে টপ সাইনিং বলা যেতে পারে না, হি ইজ আ প্রসপেক্ট। বার্সেলোনার এখন দেখার দরকার যে তাদের যে স্যালারি ক্যাপ এবং এটা নিয়ে যে গ্যাঞ্জামটা আছে, এটার কিন্তু মিটমাট করা খুব বেশি একটা সুযোগ নাই। এখন হুয়ান গার্সিয়াকে রেজিস্ট্রেশন করা গেছে, মার্কাস রাশফোর্ডকে এখন রেজিস্ট্রেশন করানো যায় নাই, আরও 2-1 প্লেয়ার বাকি আছে গত সিজনকে যাদের থেকে রেজিস্ট্রেশন করানো যায় নাই। সো টাইম খুবই শর্ট, ম্যাচ আছে রবিবার দিন। এর আগে মনে হয় না আমার পক্ষে সম্ভব, কিন্তু বার্সেলোনার পারফরমেন্স সাথে স্ট্রাগলটা ওখানেই হবে যে তাদের এই ট্রান্সফার ক্যাপ বা স্যালারি ক্যাপের সঙ্গে কিভাবে মানিয়ে নেওয়া যায়। কারণ নিউ ক্যাম্পে ম্যাচ নভেম্বর আগে শুরু হবে বলে মনে হয় না, সেটাও শুরু হলে মাত্র 27,000 ক্যাপাসিটি থাকবে সম্ভবত। সো তাদের দলের পারফরমেন্সের চাইতে নিজেদের ভেতরের ফাইন্যান্সিয়াল স্ট্রাগলটা যেটা আগে থেকেও হয়ে আসছে, এইটা সামলানোটা আসলে বার্সেলোনার বড় চ্যালেঞ্জ। দেখেন এই সিজনে বার্সেলোনার একটা জায়গায় স্ট্রেংথ বেড়েছে, সেটা হচ্ছে মিডফিল্ড। আপনি কাসাদো বার্নালকে হচ্ছে আপনি ফেরত পাচ্ছেন এই জায়গাটার মধ্যে। হ্যাঁ, লেভানডস্কির ইনজুরির জায়গায় আপনার হাতে অপশন আসলেই থাকছে কেবলমাত্র ফেরান তোরেস এবং রাশফোর্ডকে যদি আপনি সেন্ট্রালি খেলান। এছাড়া তো বার্সেলোনার ইনিগো মার্টিনেজ চলে যাওয়ায় সবচেয়ে মাচ নিডেড এখন আমার কাছে যেটা মনে হয়, যদি একটা সাইনিংও তারা নেক্সট করে, সেটা একজন সেন্টার ব্যাককে আনা উচিত।
সেন্টার ব্যাক না থাকাটা হয়তো বার্সেলোনার জন্য একটু ধাক্কা, যেহেতু ইনিগো মার্তিনেজ একেবারে শেষ দিকে গিয়ে চলে গেলেন। লা লিগাকে ওভারঅল যদি আমরা র্যাপ আপ করি, যে এই সিজনটাতে আমরা বোধহয় একটা লামিন ইয়ামাল ভার্সেস কিলিয়ান এমবাপে শো এইভাবে বোধহয় ব্র্যান্ডিং করার একটা সুযোগ আছে। অনেক দিন পর বোধহয় আমরা রোনালদো মেসি এরার পরে লা লিগায় এরকম দু ক্লাবে দুটো তারকা নিয়ে একটু উচ্ছ্বসিত হওয়ার জায়গা হয়েছে মনে হয় না? তারকা দুজন তো অবশ্যই আছেন, সেটা গত সিজনেই মোটামুটি আমরা টের পেয়েছি। ভিনিসিয়াস জুনিয়র একটু পেরিফেরিতে চলে গেছেন আলটিমেটলি, এবং সেটা সম্ভবত এই সিজনেও কন্টিনিউ করবে আমার ধারণা, ওইদিকে পরে আসছি। বাট শাবি আলোনজো, হানসি ফ্লিক, এই জায়গার ডাগ আউটের লড়াইটাও কিন্তু খুব ইন্টারেস্টিং হবে, কারণ শাবি আলোনজো হানসি ফ্লিকের ফিলসফি সম্পর্কে জানেন, হানসি ফ্লিকও শাবি আলোনজোকে মোটামুটি ভালোই চেনেন। সো সেই জায়গা থেকে রিয়াল মাদ্রিদ বার্সেলোনার লড়াই, এবং আতলেতিকো মাদ্রিদ কোনখান থেকে আবার একটু উকি দিয়ে আবার কবে চলে যায় মাটিতে গর্তে, সেটাও দেখা লাগবে। কিন্তু স্টিল আই থিঙ্ক ইটস আ রিয়াল মাদ্রিদ বার্সেলোনা ফাইট এগেন এই সিজনে। নাবিল খান, ফার্স্ট এল ক্লাসিকো তো কে জিতবে? রিয়াল মাদ্রিদ জিতবে। মানে কেন? খুদাই বললাম, নাম আসছে মনে হইছে, এই জন্য বলে দিলাম রিয়াল মাদ্রিদ জিতবে। রিয়াল মাদ্রিদ মাঠে নামার পর আসলে বোঝা যাবে যে ক্লাব ওয়ার্ল্ড কাপ দিয়ে আমি রিয়াল মাদ্রিদকে যাচাই করতে চাই না। নতুন কোচ, ইনফ্যাক্ট হচ্ছে আপনার আলোনসো তো হচ্ছে তার পুরো কোচিং সেটআপটা রিয়াল মাদ্রিদের যেটা ছিল সেটাই বদলে ফেলেছে। রাউল গঞ্জালেস, তিনি ছিলেন রিয়াল মাদ্রিদের কাস্তিয়ার কোচ, তাকেও সরিয়ে সেই জায়গায় জাভি আলোনসোর খুব ক্লোজ ফ্রেন্ড আরবেওলা, তাকেও নিয়ে আসা হয়েছে। এই মানে টোটাল একটা একাডেমি থেকে শুরু করে সবকিছু এখন আলোনসোর হচ্ছে একটা প্ল্যানিং এর মধ্যে। মেডিকেল টিমটা পুরোপুরি পাল্টে ফেলা হয়েছে, যেটা আসলে দরকার ছিল মনে হচ্ছে, কারণ মেডিকেল টিমের কিছু টেকনিক্স বা সেগুলো একটু প্রাচীন আমলের ছিল বলে পুরো মেডিকেল টিম পাল্টে ফেলা হয়েছে। দেখা যাক আসলে কতটুকু ডিফারেন্ট। ওকে, এবারে আসল সময়, প্রেডিকশন টাইম। যে কারণে আমরা এতক্ষণ পেঁচাচ্ছিলাম, নাবিল খানও হুদাই বললো যে রিয়াল মাদ্রিদ জিতে গেছে। এবার আমরা দেখবো হচ্ছে প্রেডিকশন লা লিগায়। সবার আগে বড় ভাইকে দিয়েই শুরু করি। বড় ভাই প্রেডিকশন দিয়েছেন। আচ্ছা চলেন আমরা একটা কাজ করি, লা লিগার 1, 2, 3 প্রেডিকশনটা আগে না করে আগে হচ্ছে 4-5 প্রেডিকশন থেকে শুরু করি। জানি না ভাই, জানি না, ওটা দেয়া লাগবে, একটা স্লট পূরণ করতে হবে, তাই দিছি, কিছুই জানি না ওই ব্যাপারে। আমরা 1, 2, 3 এই থাকি, পরে ওটা কভার করছি। এক নম্বরে অবশ্যই আমার কাছে যেটা মনে হচ্ছে রিয়াল মাদ্রিদ, তাদেরকে রাখা হচ্ছে। রিয়াল মাদ্রিদের স্কোয়াডটা নতুন করে রিবিল্ড করা হয়েছে। তারা মিডফিল্ডার যদি নেয় তো নিল, না নিলেও আমার মনে হচ্ছে গিয়ে রিয়াল মাদ্রিদের এখনের যে সেটআপ আছে সেটা দিয়ে ইজিলি চালানো যাবে। আমি একটু দেখতে চাই আসলে রাইট উইং এ কাকে ইউজ করা হয়। যাবি যদি হচ্ছে রাইট, মানে আপনি 4-3-3 ফরমেশনে যদি খেলেন বা যেভাবে আপনি নিজের দলকে সাজাতে চান, আপনি কি উইং ব্যাকের থেকে সেই জায়গায় যদি আপনি একটা উইঙ্গারকে প্রেফার করেন, তাহলে রড্রিগো কি সেখানে থাকছেন নাকি থাকছেন না, নাকি রড্রিগো ম্যানচেস্টার সিটিতে চলে যাচ্ছেন। যদি আপনার রড্রিগো চলে যায় তাহলে রিয়াল মাদ্রিদের রাইট উইঙ্গার হিসেবে কে, মাস্তানতুনোকে আপনি ইউজ করবেন কিনা, এই জিনিসগুলোর ইকুয়েশন গুলো আসলে দেখা যায়। আর্ধেগুলো সেখানে রয়েছে। তবে আমার মনে হয় রিয়াল মাদ্রিদ হচ্ছে প্রপারলি এবার কামব্যাকটা করবে লাস্ট সিজন থেকে। আর 2-এ বার্সেলোনা আমার মনে হচ্ছে এবার তারা লেভানডস্কির ইনজুরিটাতে একটু বেশি ভুগবে। হ্যাঁ, ফেরান তোরেস লাস্টবার হচ্ছে আপনার সাপোর্ট দিয়ে গেছে, এবং ডিফেন্স লাইনটা নিয়ে আমার মনে হয় বার্সেলোনা ওই হাইলাইন ডিফেন্স, এই এখনের যে সেটআপ সেটা নিয়ে আবার নতুন করে বিল্ড করাটা একটু বার্সেলোনার জন্য চ্যালেঞ্জ হবে। 3 নম্বরে আতলেটিকো মাদ্রিদকে রাখছি। এটা রাখতে হয়, এটা রাখতে খরচ করেছে, এটা আসলে রাখতে হয়। এত অপমান কেন আতলেটিকো মাদ্রিদকে নিয়ে? আশ্চর্য ভাই, আতলেটিকো মাদ্রিদকে নিয়ে গতবারও একটা মানে আলোচনা শুরু হয়ে গেছিল, শোরগোল পড়ে গিয়েছিল যখন আলভারেজ আসলো এই দলটার মধ্যে। ওভারঅল আমি ওই ক্রাইটেরিয়া থেকে, ওই আলোচনার জন্যই আতলেটিকো মাদ্রিদকে রাখতে চাই। 4 নম্বরে রাখছি অ্যাথলেটিক বিলবাওকে। চ্যাম্পিয়ন্স লিগও খেলবে তারা এবার। সবকিছু মিলিয়ে বিলবাওকে আমার মনে হয়েছে যে রাখা যায়, কারণ নিকো উইলিয়ামস সেই দলটার মধ্যে আছে, আর সানশেটের রয়েছেন, এই কারণেই। আর বেতিসকে রাখলাম হচ্ছে গেলবার ফাইনাল খেলছিল, সেই কোটায় রাখছি। দারুণ, দারুণ। আর ইসকো আছে ভাই, ইসকো আছে, যদিও ইসকো ইনজুরি, ইসকো মানে 2-3 মাস থাকবেন না, ইসকোর ইনজুরিতে একটা বড় প্রভাব পড়তে পারে। আপনি পাস মার্ক পেয়ে গেছেন। পাস মার্ক পেয়ে গেছেন। আমার জন্য কি অপু 10-20 দিছি আমি শেষের 4-5, ঠিক আছে, কিছুই জানি না। আপনি যদি জিজ্ঞেস করেন আমাকে কি, আমি নিকো উইলিয়ামস, ঠিক আছে, এই রয়ে গেছেন, এই বলতে পারবো। বিলবাও টিলবাও যাক, ওই আলোচনায় পড়েছি। শরীফুল হক, আপনার প্রেডিকশনে আপনিও নাবিল খানের মতো 1-এ রেখেছেন রিয়াল মাদ্রিদকে, 2-এ রেখেছেন বার্সেলোনাকে, 3-এ রেখেছেন আতলেতিকো মাদ্রিদকে। এখন আমাকে বলেন, বার্সেলোনা যারা গতবার লা লিগা জিতলো সবাইকে অবাক করে দিয়ে, এবং এই শো থেকেই আপনারা সবাই মিলে রিয়াল মাদ্রিদকেই লা লিগা জয়ের জন্য এগিয়ে রেখেছিলেন, তো এই একই ভুল জীবনে মানুষ 2বার করে কি করে? আপনি আর্সেনালকে জিতাইতে পারলে এই ভুল করার মতো আমরা ভুল করতে সমস্যা কি? রিয়াল লোকজন তো বলেই এটা রিয়াল মাদ্রিদ শো, সো ওই নেচারকে ঠিক রেখে আমিও নাবিল খানের সঙ্গে একমত। রিয়াল মাদ্রিদ এবারে লা লিগা জিতবে। তার কারণ হচ্ছে রিয়াল মাদ্রিদে
শাবি আলোনসোর একটা সেটআপ যেটা এখন দেওয়া হয়েছে আমার কাছে মনে হচ্ছে এটা প্রপার সেটআপ, কারণ চাইলে তিনি চেঞ্জ করাতে পারবেন। গনসালো গার্সিয়াকে রেখে দেওয়াটা রিয়াল মাদ্রিদের জন্য অনেক বড় ডিভিডেন্ড পে করবে, এবং আমার মনে হয় ভিনিসিয়াস জুনিয়রের সঙ্গে একদমই হার্ড লাইনে যাওয়া হবে। হয় তুমি এই সিস্টেমে খেলবা, নয়তো তোমার জন্য দরজা খোলা আছে, কারণ কন্ট্রাক্ট নেগোসিয়েশন কিন্তু এখনো শেষ হয় নাই। আলটিমেটলি ভাবা হয়েছিল যে কন্ট্রাক্ট নেগোসিয়েশনটা এই বছর মে মাসে শেষ হয়ে যাবে, কিন্তু সেটা হয় নাই। সো ভিনিসিয়াসকে প্রুভ করা লাগবে, কারণ এমবাপে ইজ মোর লাইকলি টু বি দ্য সেন্ট্রাল প্লেয়ার এই টিমে, এবং বেলিংহাম ফেরার পর আসলে বোঝা যাবে যে এই টিমের সেটআপটা কিরকম হবে। যে রাইট উইং এর কথা বলছেন, মাসনাতুনো খেলবেন নাকি ওই জায়গায় বেলিংহাম তো একটু অন্যদিকে খেলবেন, ভালভের্দেকেও ইনক্লুড করার ব্যাপার রয়েছে। কিন্তু মোটামুটি সিস্টেমটা ঠিকঠাক লাগছে, কারণ প্রি সিজনে খুব যে তারা বেশি ম্যাচ খেলেছে, মাত্র একটা ম্যাচ খেলেছে, সো যথেষ্ট পরিমাণ বিশ্রামও তারা পেয়ে গেছে। সেই দিক থেকে শাবি আলোনসোর যে সিস্টেমটা সেটা যদি একটু ঠিকঠাক মতো করা যায়, আমার মনে হয় রিয়াল মাদ্রিদ খুব ইজিলি এই সিজনে, বিশেষ করে যেহেতু ডিফেন্সে মোটামুটি স্ট্রেংথ বাড়ানো হয়েছে, রিয়াল মাদ্রিদের পক্ষে সম্ভব। বার্সেলোনার পক্ষে কেন সম্ভব না? গত সিজনে ফিভার ড্রিমটা ওয়াজ ফ্যান্টাস্টিক, এবং আমরা সবাই মানে আমোদিত হয়েছে যে ফুটবলটা বার্সেলোনা, মুগ্ধ হয়েছি বার্সেলোনার ফুটবল, এবং সেটার ঝলকও কিন্তু অলরেডি হুয়ান গাম্পার ট্রফিতে দেখা গেছে যে ফুটবলটা তারা কোমোর বিপক্ষে খেলেছে, সেটা খেলতে পারলে খুবই ভালো। কিন্তু আবারও বলছি, এই যে আপনার স্যালারি নিয়ে যে যত ঝামেলা, আপনার এই ধরনের সমস্যা যখন আপনার আগে তো দানি ওলমো আর পাউ তরেস পর্যন্ত ছিল, এখন তো আরো অনেকগুলো প্লেয়ারকে এটার সাথে ইনক্লুড করা হয়েছে। রবার্ট লেভানডফস্কির বয়সটা আলটিমেটলি একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারে, সেখানে আসলে ফেরান তরেসকে খেলানো বা রাশফোর্ডকেও খেলানো যেতে পারে, সমস্যা নাই। কিন্তু ওই লামিন ইয়ামাল সেন্ট্রিক হয়ে পড়াটা এবং ডিফেন্সে ওই ঘাটতি, ইনিগো মার্তিনেজের সঙ্গে পাউ কুবার্সির সেন্টার ব্যাক পার্টনারশিপ ওয়াজ ফ্যান্টাস্টিক, সেটা না থাকাটা খুবই ঝামেলা হবে, এবং কোনো বার্সা অ্যাথলেটিকের প্লেয়ার দিকে দিয়ে আপনি ওখানে ইন্টিগ্রেট করাতে পারবেন না, ওটা সম্ভব না। যেই হাইলাইনটা বার্সেলোনা মেনটেন করে, এটা এক মৌসুমে পার করে গেছেন আপনি, সেকেন্ড মৌসুমে এসে এই হাইলাইন মেনটেন করে পুরো জুন মাস পর্যন্ত খেলাটা উড বি ভেরি ডিফিকাল্ট বার্সেলোনার জন্য এই সিজনে এসে। দ্যাটস ওয়াই বার্সেলোনাকে সেকেন্ডে রাখা। আতলেতিকো মাদ্রিদের অবশ্য অনেক উপায় আছে এই সিজনে অন্তত চ্যাম্পিয়ন হওয়ার, এবং আমি দেখতেও চাই আতলেতিকো মাদ্রিদ একটা চ্যাম্পিয়নশিপ পাক, কারণ আমার মনে হয় দিয়েগো সিমিওনের এটা লাস্ট মৌসুম, এরপর তাকে আর মৌসুম দেওয়া হবে না। আই থিঙ্ক দিয়েগো সিমিওনি ইজ বাউন্ড ফর সৌদি আরব এরপর, এছাড়া তার যাওয়ার কোনো জায়গা নাই। আলটিমেটলি দেখা যাবে সৌদি কোনো বড় ক্লাবে চলে যাচ্ছেন, কিন্তু মানে তিনি ওই প্রপার সময়টা পাবেন না। এত প্লেয়ার, আলমাদা, এদিকে হচ্ছে আপনার আলেক্স বাইনা, জনি কার্দোসও ভালো সাইনিং, জনি কার্দোসও খুবই ভালো সাইনিং, হাঞ্চকো খুবই ভালো সাইনিং। তো আলটিমেটলি দেখা যাবে এই জিনিসগুলো ঠিকঠাক করাতে তার স্টাইলের সঙ্গে অনেক তো বিভিন্ন প্রোফাইলের প্লেয়ার এসছেন, এই বিভিন্ন প্রোফাইলের প্লেয়ারগুলোকে ইন্টিগ্রেট করতে সময় লাগবে, এবং ওই সময়টা চলে যাবে। আচ্ছা, আতলেতিকো মাদ্রিদ কি ইংলিশ প্রিমিয়ার লিগের চেলসি স্কোয়াডের দিক থেকে? আতলেতিকো মাদ্রিদ না, কিভাবে স্কোয়াডের দিক থেকে হয়তো না, মানে স্কোয়াডের নাম্বার, আমরা যে ব্যাপারে আমাদের এই পুরো প্রেডিকশনের 1 2 3 সবকিছু মিলে গেছে। আমার 4-5 রিয়াল বেতিস, বিকজ রিয়াল বেতিসের খেলার লোডটা একটু কম, ম্যানুয়েল পেলেগ্রিনি হ্যাজ দ্য ব্লুপ্রিন্ট টু মেক দ্য টিম সাকসিড, সো সেই হিসাব করলে বেতিসকে আগে রাখছি। গত বছর বিলবাওকে ধরছিলাম, বিলবাও 4-এ শেষ করছে। বিলবাওর এবার প্রেশারটা অনেক বেশি, কারণ চ্যাম্পিয়ন্স লিগ খেলবে, নিকো উইলিয়ামসের একটা অফ ফর্ম যাইতে পারে আমার ধারণা, যাচ্ছেও। সো ওই দিক থেকে বিলবাওকে আমি ওইদিকে দেখতেছি না। আমি ভায়াকানোকে রাখছি, ভায়াকানোর প্লেইং স্টাইল ইনিগো পেরেজের অধীনে দুর্দান্ত, আমার ইনিগো পেরেজ ম্যানেজারটাকে ভালো লাগে, দ্যাটস ওয়াই ভালো লাগা থেকে আমি 5 নম্বরে ভায়াকানোকে রেখে দিয়েছি। তাতে ট্রান্সফার বিজনেস কি অবস্থা আমি জানি না, বাট এই টিমের সঙ্গে খেলা খুব ডিফিকাল্ট। আমার 4-5 যে আমি কি দিছি নিজেরটা নিজে না দেখলে আরেকবার বলতে পারবো না, আমি দিয়েছি অপু 10-20 দিয়েছি ভাই, আমি কোনো এর মধ্যে কোনো লজিক নাই। রিফাত মাসুদের 4-5 আসলে দেখতে চাই, 1 2 3 আগের দুজনের মতোই, আর 4-5 এর যে হিসাব সেটা কি আছে কই দেখি। ভিয়ারিয়াল আর ভিয়ারিয়াল থাকা উচিত, এক্স্যাক্টলি বিলবাও এবং ভিয়ারিয়াল। যে কারণে বিলবাওকে 5-এ রেখেছি, লজিকটা হচ্ছে এরকম যে যেহেতু যারা ইউরোপিয়ান কম্পিটিশনে খেলবে একটু চাপ পড়ে যেতে পারে, তো মানে দেখা যাবে সিলেবাসের বাইরে। ইউ গেট দ্য পয়েন্ট। আচ্ছা, এবার আমি কেন আসি যে আপনারা যে কারণে রিয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়ন করেছেন, আমিও একেবারেই তাই। এর বাইরে তো আসলে আপনারা মোটামুটি সবকিছু বলেই দিয়েছেন, যার সঙ্গে আমি অ্যাগ্রি করি। যদি রিয়াল মাদ্রিদের সামনে কিছু প্রশ্নের জবাব খুঁজতে হবে, যেগুলোর উপরে তাদের লিগ জেতাটা ডিপেন্ড করবে, যে কিলিয়ান এমবাপে, ভিনিসিয়াস জুনিয়র এই কম্বিনেশন না মিলাইতে পারলে আরেকটা ডিজাস্টার যাবে, এটা মিলাইতে হবে। এটা এমন ভাবেও মিলাতে হইতে পারে যে ভিনিসিয়াস সাথে বেঞ্চে চলে যাবে, বলছি এটা এমন ভাবে হলেও তাদেরকে মিলাইতে পারতে হবে। নাম্বার 6 এর টনি ক্রুসের জায়গাটা নিয়ে অনেক আক্ষেপ আছে রিয়াল মাদ্রিদ সমর্থকদের।
ওই জায়গায় ডিফাইন করতে পারতে হবে যে আমার নাম্বার 6 লাগে না, বা আমার নাম্বার 6-এর যেভাবে আমরা নাম্বার 6 চিনি, টনি ক্রুজ যেরকম সেরকম না, অন্য প্রোফাইলের কেউ ওই ঘাটতিটা পূরণ করতে পারে যেটা চাবি আলোনসোর খেলার সঙ্গে যায়। রাইট সাইডে আমি একটু দেখতে চাই যে আসলে ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড নাকি কারভাহাল কে খেলছেন। ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড যদি মাঝখানে চলে আসেন নাম্বার 6 রোলে, যেটা বলা হচ্ছে, সেটা একটা অপশন হতে পারে, যেখানে দানি কারভাহাল যেহেতু ক্লাব ক্যাপ্টেন, তাকে তো আপনি প্রতি ম্যাচে বসায় রাখতে পারবেন না, বা রিয়াল মাদ্রিদের বসায় রাখার কথা না। আর লেফট সাইড নিয়ে আমি ওইভাবে আছি, তার ক্যারেরাসকেই আমি দেখছি একেবারে শুরু থেকে। ডিফেন্সে যেখানে রিয়াল মাদ্রিদের সমস্যাটা ছিল সেইখানে রিয়াল মাদ্রিদ হাত দিয়েছে বলেই রিয়াল মাদ্রিদকে শক্তিশালী আমি বিশ্বাস করছি। মিডফিল্ডে ওই অপশনগুলো ওই ছকটা মেলাতে পারলে এবং সামনের ভিনিসিয়াস আর কি বলে এমবাপ্পের ছক মেলাতে পারলে রিয়াল মাদ্রিদের ঝামেলা হওয়ার কথা নয়। এবং যেহেতু লা লিগায় গত কয়েক সিজন ধরে একটা ট্রেন্ড চালু হয়ে গেছে অনেকটা, যে এক সিজন এরা যেত আর এক সিজন ওরা যেত, এখন আর সেই বার্সেলোনা নাই যে বার্সেলোনা পরপর 2 সিজনে লা লিগা জিততে পারে। ইনফ্যাক্ট রিয়াল মাদ্রিদ 2008 সালের পরে পরপর 2 সিজনে আর লা লিগা জিততে পারে নাই। তো সেখানে বার্সেলোনার সেই সোনালী সময় তো তারা ফেলে এসছে, এখন এটা নতুন স্টার্ট। বার্সেলোনার জন্য যেগুলো ড্রব্যাক, যেটা আপনারা বলেছেন যে ডিফেন্স, ইনিগো মার্তিনেজের থাকা বা না থাকাটা একটা বড় ধরনের গ্যাপ, সেখানে আরোহ যদি খেলেন, মানে ক্রিস্টেনসেন যাই খেলেন, মানে বা কুবার্সি, খুব পাওয়া যায় না, খুব শক্তি আসলে পাওয়া যায় না। ফুল ব্যাকের যে সমস্যাটা, যে একটা ফুল ব্যাক না থাকলে পরে বার্সেলোনা কি করে, এইটা গতবার তাদেরকে সিজনের শেষ দিকে গিয়ে ভুগিয়েছে, তাই না? আমি বিশ্বাস করি বার্সেলোনা চ্যাম্পিয়ন্স লিগে খুব ভালো করবে, কিন্তু রিয়াল মাদ্রিদকে আরেকটু শক্তিশালী আমার মনে হচ্ছে। ফ্রন্ট লাইনের কথা যদি আসেন, ফ্রন্ট লাইনে ফেরান তোরেসকে দিয়ে কাজ চালানো যায় ঠিকই, লামিন ইয়ামাল যার উপরে 18 বছর বয়সী নাম্বার 10 জার্সি পরে তিনি খেলবেন, 18 বছর বয়সী যখন তার উপরে পুরো দায়িত্বটা চাপিয়ে দিচ্ছে বার্সেলোনা, তখন আসলে তিনি কেমন করেন। আমি একটা খুব বোল্ড একটা কথা অ্যাড করতে চাই এখানে। বার্সেলোনা 3 বছরের মধ্যে লামিন ইয়ামালকে বিক্রি করে দিতে বাধ্য হবে, বাধ্য হবে। না বাধ্য হবে, কারণ ভাই আপনি কত বছর এরকম ডিভিডেন্ড টানবেন? আপনি মনোপলি খেলছেন না ছোটবেলায়? মনোপলিতে হচ্ছে আপনি যে হোটেল কিনতেন, বাড়ি কিনতেন, পরে দেখতেন যে টাকা পয়সা শর্ট পড়ে গেছে, তারপর আপনি বাড়ি বিক্রি করা শুরু করতেন, মর্টগেজ রাখতেন, তারপর না পারলে হোটেল মর্টগেজ রাখতেন, তারপর তো আপনার ব্যাংকে দিয়ে দিতে হতো। বার্সেলোনা অবস্থা এখন এরকমই হয়ে গেছে। আলটিমেটলি এইটা নেইমারের একটা আর্ক আবার আমরা দেখব। কিন্তু এটা তো বার্সেলোনা ভালো করেছে, যত সমস্যা থাকুক না কেন তারা ইয়ামালের রেজিস্ট্রেশনটা তো কমপ্লিট করতে পেরেছে। তার বয়স তো 18 হওয়ার পরে যে প্রফেশনাল কন্ট্রাক্টে সে ঢুকলেন, এইটা নিয়ে যদি ঝুলিয়ে রাখতো বার্সেলোনা, তাহলে বলতো যে বার্সেলোনা আলটিমেটলি ক্লাব হিসেবে ফেল করেছে। না, সেটা তো অবশ্যই ইয়ামালের রেজিস্ট্রেশন করানো গেছে, কিন্তু ইয়ামালের স্যালারি বাড়ছে এবং সেটা অনেক বাড়ছে, অনেক ধরনের বোনাস ক্লজ অ্যাড হয়েছে, এগুলো তো তাদের ওই স্যালারি ক্যাপের ইয়াতে ঢুকবে। ফাইন্যান্সিয়ালি ওদেরকে ব্যালেন্স করতে হবে জিনিসটা, দেখা যাবে এই জিনিসপত্রগুলো ব্যালেন্স করতে করতে যে ওই যে একটা সাইকেলে হিট করবে, সেটা 3-4 বছরের মধ্যে। আপনি হয় ফ্র্যাঙ্কি ডি জংকে পরের সিজনে বিক্রি করে দিলেন, বা ফেরমিন লোপেজকে বিক্রি করে দিলেন, ওইটা দিয়ে তো আপনার খুব একটা টাকা আসবে না। ফেরমিন লোপেজকে আপনি 60 মিলিয়ন পাইতে পারেন, ফ্র্যাঙ্কি ডি জংয়ের এখন প্রোফাইলে আপনি 40 মিলিয়ন পাবেন, 60-65 পাইতেই পারেন সম্ভবত। কিন্তু শেষ পর্যন্ত দেখা যাবে যে লামিন ইয়ামালের কন্ট্রাক্টর এদিকে কিছুই করা যাচ্ছে না, লিওনেল মেসি সিচুয়েশন। আমি আনন্দর এই অ্যানালিসিসের সাথে এগ্রি করি না। লামিন ইয়ামাল আমার কাছে মনে হয় যে এই সিজনে আরেকবার মানে বার্সেলোনা লামিন ইয়ামাল নির্ভরই হবে, কিন্তু এই 18 বছর বয়সী, উনি তো আপনার 3 বছর না, আমি ওটার সাথে এগ্রি করি না। এই 18 বছর বয়সী এটা যদি হয়ে যায়, তাহলে শরীফুল হক মানে গোয়িং প্লেসেস, মানে এইটা সবার আগে বাংলাদেশ থেকে এই শো থেকে এটা গেছে। হ্যাঁ, তো মানে আনসু ফাতি টাইপ একটা কিছু হবে সেরকম ভাবছে। যেটা দেখা দরকার, আনসু ফাতির নামটা ভালো করছি, যে তার লামিন ইয়ামালের গেম টাইম ম্যানেজমেন্টটা বার্সেলোনাকে করতে পারতে হবে। 18 বছর বয়সীর কাঁধে দিচ্ছেন দায়িত্ব, যদিও তারা যতই চাপ দেন না কেন মনে হয় না কখনো যে সে চাপ নিচ্ছে, তার উপরে ভরসা রাখা যায় বলে মনে হচ্ছে, এবং এটা মানে আসলেই বড় ট্যালেন্ট। মেসির চেয়ে তো ভালো করেছেন তিনি এই বয়সে, সো ইয়ামালের উপর ভরসা রাখা যায়। কিন্তু সবকিছু মিলে আমার কাছে মনে হয় যে রিয়াল মাদ্রিদ যেই জায়গায় শক্তি বাড়িয়েছে সেটা তাদেরকে হেল্প করা দরকার। বার্সেলোনা সেই অর্থে শক্তি বাড়াতে পারে নাই। টান ট্রু। আতলেতিকো যদি রিয়াল আর বার্সা খারাপ করার পরে, আতলেতিকো গতবার পারেই নাই ওই জায়গায় উঠতে, গতবার তাদের চান্স ছিল, এইবার আর আছে বলে আমি বিশ্বাস করি না। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.